বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় নারী পুরুষ মিলিয়ে 80 জনের বাংলাদেশে পুষেনের চেষ্টা চলেছে, অভিযোগ উঠেছে। বাংলাদেশের বিজিবি বলছে তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বারবার এমন ধরনের ঘটনা ঘটছে এবং প্রশ্ন হচ্ছে কেন বারবার সীমান্ত নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং মানবাধিকার সব মিলিয়ে কোন পরিস্থিতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন, একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ ও রাজনীতি বিশ্লেষক, এবং আমার সঙ্গে আরেকজন আছেন আরিফুজ্জামান মামুন, সাবেক সাধারণ সম্পাদক, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব। আপনাদের দুজনকেই দেশ সন্ধ্যায় আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার বিষয় হচ্ছে আমাদের আজকে সীমান্তে পুশিন বিতর্ক। এই প্রশ্নে, এই শিরোনামের আলোকে আমি আলোচনা এগিয়ে নিতে চাই। সেক্ষেত্রে আমি প্রথমেই আরিফুজ্জামান মামুন আপনার কাছে প্রশ্ন করতে চাই, কূটনীতিক দৃষ্টিকোণ থেকে পুশিন কতটা গুরুত্বপূর্ণ বিষয়? না, পুশিন তো কখনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। এটা একটা দেশের জন্য তার প্রয়োজন, আর একটা দেশের জন্য এটা মাথা ব্যথার কারণ। কারণ পুশিনের কোনো আন্তর্জাতিক নিয়ম নেই বা আইন নেই। আপনি ইচ্ছা করলেই আপনার দেশ থেকে একজনকে আর একটা দেশে ঠেলে দিতে পারেন না। এই আরেক জায়গা এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা আপনাকে অনুসরণ করতে হবে। দেখেন, আপনার দেশে যদি কোনো মনে করেন আপনি যে কোনো অবৈধভাবে কোনো বিদেশি অবস্থান করছেন, তাহলে তাদের পরিচয় আপনাকে সেই দেশ, আর যে দেশ মনে করছেন যে সেই দেশ থেকে এসছে তারা, তাহলে সেই দেশের কাছে আপনাকে দিতে হবে। ওই দেশ যাচাই বাছাই করার পরে আপনাকে যদি ক্লিয়ারেন্স দেয়, তখন সেই দেশ সেটাকে গ্রহণ করতে পারে। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় যদি আপনি রাতের আধারে বা অবৈধভাবে পুশিন করে দেওয়ার বা ঠেলে দেওয়ার চেষ্টা করেন, সেটা কখনোই আইনসম্মত নয়। এবং সীমান্তে বারবার পুশিনের এই চেষ্টা কেন হচ্ছে? দেখেন, আমরা মনে করি, যেমন এটা সত্য যে বাংলাদেশেও অনেক ভারতীয় অবৈধভাবে বসবাস করছেন, এটা সত্য। এবং আমরা বিভিন্ন সময় একটা পরিসংখ্যান দেখেছি, বিভিন্ন সময় হয়েছে। ঠিক একইভাবে হয়তো ভারতে থাকতে পারে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গ যে রাজ্য, সেই রাজ্যে একটা মানে নির্বাচন হয়ে গেছে, রাজ্যসভা বিধানসভার ইলেকশন। সেখানে বিজেপি যে সরকার ক্ষমতায় এসছে, এখানে তাদের নির্বাচনী প্রধান এজেন্ডাই ছিল এই যে অবৈধ বাংলাদেশি বা কথিত যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ইস্যু, এবং ধর্মের ভিত্তিতে এই নির্বাচনটা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তারা মনে করছে যে এই লোকগুলো তাদের দেশের নাগরিক না, তো যার কারণে তারা বিভিন্নভাবে অবৈধভাবে, আমি বলবো, এবং এক প্রকার জোরপূর্বক এটা আমাদের দেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই আর কি। জি, ধন্যবাদ আরিফুজ্জামান মামুন। ডক্টর অধ্যাপক আব্দুল আল মামুন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কূটনীতিক দৃষ্টি থেকে আপনার কাছে একই প্রশ্ন, পুশিন কতটা গুরুতর বিষয়? আসলে এত মামুন বাংলাদেশে আপনার বলতে খুব স্বাভাবিকভাবে অসুবিধা হওয়ার কথা। পুশিন তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন আমাদের বাংলাদেশের এই বর্ডারটাকে, পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ কিলিং হয় এই বর্ডার দিয়ে, স্মাগলিং হয় এই বর্ডার দিয়ে বলা হয়ে থাকে, এবং খুবই অত্যাশ্চর্যভাবে পুশিনের ঘটনা ঘটে। হয়তোবা একটা রিজিম পরিবর্তনের কারণে এটি খুব এখন ভিজিবল হচ্ছে, অথবা ওনারা নিউজও করতে পাচ্ছেন যা ঘটছে তাই। বাট গত 17 বছর যদি আপনি দেখেন, সেটা করা কিন্তু মুশকিল ছিল। কত পুশিন যে হয়েছে, কিভাবে সে তার ইয়ত্তা নাই। তিনভাবে আমি জিনিসটাকে দেখতে চাই। প্রথমত হচ্ছে যে এই পুশিন গ্রহণযোগ্য নয়, এবং পৃথিবীর কোনো বর্ডারে এই ধরনের ঘটনা ঘটে থাকে না। এটা নর্মালি বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে আলোচনা হয়, বা অনেক আমরা যেটাকে পতাকা বৈঠক বলে পরিচিত থাকি, সেখানে ঘটনা ঘটে। দুই দেশের আমাদের ফরেন মিনিস্ট্রির সঙ্গে তাদের যে স্টেট মিনিস্ট্রি, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে তাদের তথ্য আদান প্রদান হবে, বৈঠক হবে। এটা একটা ভদ্র প্রক্রিয়ার মধ্যে হয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, যদিও আচরণের দিক থেকে সবচেয়ে মনগতভাবে ছোট, তারা সবসময় অন্যায়ভাবে এই জিনিসটা করার চেষ্টা করছে, এবং একটা আনএক্সেপ্টেবল প্রেসিডেন্স তারা তৈরি করেছে সারা পৃথিবীর বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যেভাবে পুশিন করার চেষ্টা করা হচ্ছে, আমরা এটা এই জিনিসটা গত কয়েকদিন থেকে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরে আমরা এক ধরনের এটা যে ঘটতে পারে তার আশঙ্কা করছিলাম, এবং বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে আমরা সামনে দেখতে চেয়েছিলাম, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে,
এবং সম্মানের ভিত্তিতে। এবং বর্তমানে যে সরকার যখন বলছে যে সবার আগে বাংলাদেশ, এটাই হবে নীতি, এবং সেভাবে আমরা আমাদের পররাষ্ট্রনীতি বিনির্মাণ করতে চাই। গত পরশুদিনই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কারো দাসত্ব বা প্রভুত্ব নয়, আমাদের পররাষ্ট্রনীতি হবে আমাদের স্বার্থের ভিত্তিতে, এবং নেইবারদের সাথে একই রকম আমরা স্বার্থ তৈরি করতে চাই। এটা কিন্তু আপনি একটা বলতে জেনেসিসটা চাচ্ছেন, আছে। এটা কি একটু আমি নিরাপদ? শেষ করে নিই। এটা জেনেসিসটা হচ্ছে যে শুধুমাত্র জুলাই পরবর্তী বাংলাদেশে না, আমাদের ডেমোগ্রাফি যদি আপনি দেখেন, এখন 6.5 কোটি তরুণ, তার সাথে আর 1 কোটি যোগ করি, বা আমাদের অধিকাংশ মানুষ চায় যে এই ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক। আর এটা উস্কে দিয়েছিল ভারত সবসময় আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখেছে, বা আওয়ামী লীগ বাংলাদেশ প্রেম না করে আওয়ামী লীগ প্রেম করেছে ভারত, অথবা বাংলাদেশের সাথে সম্পর্ক না তৈরি করে আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। আপনি যদি একটু রিকল করতে পারেন, যখন কংগ্রেস সরে গিয়ে আমাদের যখন তিস্তা চুক্তিটা হলো না, তখন কংগ্রেস সরে গিয়ে যখন বিজেপি সরকার আসলো, আমরা ভেবেছিলাম যে ভারতের আমাদেরকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাবে, নতুন করে ভাববে, কিন্তু সেটা কিন্তু পাল্টায়নি, ওই একই দৃষ্টিতে দেখে। তার মানে এটা প্রমাণ করছে ভারতের রাজনৈতিক দলগুলো, এবং যেহেতু জনসাধারণকে তারা রিপ্রেজেন্ট করে, তারা একইভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছে। চোখটা হচ্ছে আওয়ামী লীগের, এটাই সবচেয়ে বড় সমস্যা। তৃতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখন যেভাবে রাজনীতিটা যাচ্ছে, ভারত কিন্তু একটা বড় পরীক্ষার সম্মুখীন। কারণ ভারতের যে বাংলাদেশ নীতি আওয়ামী লীগ কেন্দ্রিক, এবং আওয়ামী লীগ তোষণের নীতি, আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতার নীতি, ক্ষমতায় রাখার নীতি, গণতন্ত্র হরণ করে সাপোর্টের নীতি, সেটা কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে। এই জিনিসটা ভারত বুঝতে পারছে না। গত 18 মাসে তারা বলল যে একটি অনির্বাচিত সরকারের সাথে আমরা সম্পর্ক করব না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার ছিল না, কিন্তু দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকা একটা সরকার ছিল। তারা একটা ধূম্রজাল তৈরি করে এই সরকারের সাথে তারা কাজ করলো না, ভিসা বন্ধ করলো, ট্রেড বন্ধ করলো, যতভাবে আমাদের এই তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা তাকে ভুলুণ্ঠিত করেছে, রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তাকে পদদলিত করেছে। এখন এসে আমরা ভেবেছিলাম, যে কারণে আমি পরীক্ষার কথাটা বললাম ভারতে, যে আমাদের নবনির্বাচিত যে সরকার, তাদের সাথে নতুন করে ভারত সম্পর্কটা শুরু করবে। এবং এটাও ভেবেছিলাম যে পশ্চিমবঙ্গে নির্বাচন হলো একটা আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিশ্চয়ই দিল্লির দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে না, কিন্তু সবকিছু ছাপিয়ে আপনি দেখেন যে এখন যখন পুশিং হচ্ছে, এটি কোনোভাবেই ভাববার কারণ নেই যে বিএসএফ শুধুমাত্র এই শুভেন্দু অধিকারীর কথায় পুশিংটা করছে। এটা ভারতের সরকারের স্ট্র্যাটেজি। দ্বিতীয় হচ্ছে যে আপনি সম্পর্ক বিনির্মাণের কথা আমরা শুনলাম, যে নির্বাচিত সরকার হলে আমরা শুরু করব, সেটি শুরু করতে স্লোত গতি। আবার দেখবেন আমাদের মানুষকে যে কনফিডেন্সের মধ্যে আনা, এখন তো গণতান্ত্রিক সরকার, যে আচরণটা করা, সেটা কিন্তু করছে না, বরং উস্কিয়ে দিচ্ছে। তাহলে কি, যে ফ্যাসিস্টের দোসরা ভারতে পালিয়ে আছে, ভারত সারা জীবন যাদের তোষণ নীতি করেছে, যাদের পক্ষে কাজ করেছে, তাদের পক্ষে বাংলাদেশে কাজ করে কি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়? গণতান্ত্রিক সরকারের সঙ্গে কি তারা কাজ করতে চাচ্ছে না? সেটি কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে এখন দেখা দেবে যদি এই ধরনের কর্মকাণ্ড চালু থাকে। টেস্টের যে বিষয়টা হবে, সেটা হচ্ছে যে 8 থেকে 11 তারিখ দিল্লিতে আমাদের বিজিবি বিএসএফ বৈঠক হবে। এটা সবসময় হয়ে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি যে সরকারের উইল ফোর্স থাকলে এ ধরনের বৈঠকগুলো সফল হয়। আমরা যেটা দেখতে চাই, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন যে সবার আগে বাংলাদেশ নীতি প্রথম, সেটিও যেমন আমরা স্ট্রিক্ট থাকবো, যেভাবে বিজেপি প্রতিহত করছে, বিজেপি এটা কন্টিনিউ করবে। এবং আমরাও চাবো যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করে আসছেন, তার ফলাফলটা কি হয়, বিজিবি বিএসএফ বৈঠকে তার যেন একটা প্রতিফলন হয়, এবং সেখানে যেন আমরা একটা শুধু আমাদের ইন্ডালজেন্স দরকার নেই, আমরা উইন সিচুয়েশনের থেকে এই বর্ডারের ইস্যুটা সহ অন্যান্য চোরাচালানি সহ মাদক সহ অন্যান্য ইস্যুগুলো যেন ডিল করতে পারি, সেটা আমরা করব। একটা পয়েন্ট আমি ভুলে যাব, বলে নেই। আপনি দেখেন যে এই যে পুশিনের ঘটনাটা ঘটছে, এবং দীর্ঘ মানুষের তালিকাটা দীর্ঘ হচ্ছে ওখানে, এই সংখ্যাটা যত বাড়বে এই পুশিনের জন্য, ভারতের অভ্যন্তরীণ থ্রেটও কিন্তু বাড়বে। মণিপুরে আমরা আবার ঘটনাগুলো দেখছি, 7 সিস্টার্স আবার উত্তপ্ত হচ্ছে। এই ধরনের মানুষকে যখন আপনি পুশ করবেন এদিকে, তাদের সাথে অনেকের মধ্যে আশঙ্কাটা তৈরি হবে, তারা কিন্তু এইসব বিচ্ছিন্নতাবাদী গ্রুপের দিকে যোগ দিতে পারে, বা ভারতকে অশান্ত করা বা রাজনৈতিকভাবে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। তার মানে ভারতের এক্সটার্নাল ইন্টারনাল দুই জায়গায় কিন্তু এটা থ্রেট। এটি ভারত দিল্লি সরকারকে বোঝা উচিত এখন। জি জি, ধন্যবাদ আব্দুল আল মামুন আপনাকে। আমি আরিফুজ্জামান মামুন আপনার কাছে যেতে চাই, এমন ঘটনায় দুদেশের মধ্যে প্রচলিত প্রোটোকল কি বলে? না, প্রোটোকল তো যে আমি বললাম, স্যারও যেটা বললেন, যে একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, যে আপনি যখন আপনার মনে করবেন যে এই নাগরিকগুলো আমার দেশের অবৈধভাবে এসছে, তাহলে তাদের একটা তালিকা তৈরি করে, এই যে বৈঠক, এই যে পতাকা বৈঠকে এই যে বিজেপি সেখানেও আলোচনা হতে পারে। অবশ্যই দেখেন, ইতিমধ্যে কিন্তু ভারত কিছু তালিকা বাংলাদেশকে দিয়েছে, যে তোমার দেশে 3668 জনের একটা তালিকা দিয়েছেন। এবং গত পরশুদিনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি রণধীর জয়সওয়াল, উনি বলেছেন যে আমরা প্রত্যাশা করব বাংলাদেশ দ্রুত এইগুলো যাচাই বাছাই করে আমাদেরকে একটা ফিডব্যাক দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখেন, ওই যে স্যার যেটা বলছিলেন যে আমি ভারতকে দোষ দিই না, কেন জানেন? ভারতের
তার নাগরিকের স্বার্থের প্রশ্নে ভারত তার দেশের স্বার্থের প্রশ্নে কিন্তু কোনো ছাড় দেয় না। বাংলাদেশের গত 17 বছর বাংলাদেশ কি ছাড় দিচ্ছে? গত 17 বছর আমরা দেখেছি যে এই ছাড় দেওয়ার যে নীতিটা বা প্রবণতাটা, যার কারণে আপনি যা বলেছেন আপনি সেটাই শুনেছেন, আপনি বার্গেনিংয়ের জায়গা রাখেননি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 12ই ফেব্রুয়ারি এবছরে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে একটা জিনিস কিন্তু আপনি হয়েছে, এই যে বলতে পারা যে আমরা দাসত্ব চাই না, ভারতের সাথে আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, এটা বলতে পারাটাও আমরা বলতে পারি না এতদিন, কিন্তু বাংলাদেশ এখন বলছে এটা। তার মানে একটা পরিবর্তন কিন্তু হয়েছে। এখন ভারত একটা সিস্টেমের মধ্যে ছিল, তারা এক চোখে বাংলাদেশকে দেখতো, সেখান থেকে তারা এখন ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব যে স্ট্যান্ডার্ড যে নিয়ম আছে, দেখেন ভারতের সাথে বাংলাদেশের বিশাল একটা সীমান্ত, এই সীমান্তে যদি আপনি এরকম ক্রমাগত পুষিয়ে করার জন্য লোক জড়ো করেন, বিজেপির পক্ষে কতক্ষণ সম্ভব সেটা ঠেকিয়ে রাখা? সুতরাং এখানে ভারতের কিন্তু সদিচ্ছা থাকতে হবে, মানে একটা সুপ্রতিবেশী হিসাবে, যে না আমরা অবৈধভাবে কোনো কিছু করব না দুই দেশের সীমান্তে, যেটা উত্তেজনা বাড়ায়, দু দেশের সম্পর্ককে নষ্ট করে। সুতরাং ভারতের দিক থেকে এটা বুঝতে হবে যে এই পুষিনের চেষ্টা দুই দেশের সম্পর্কটাকেও আমি মনে করি যে সমস্যার সৃষ্টি করবে। ধন্যবাদ। আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যেমন সীমান্তে কথিত পুষির কি কেবল অবৈধ অভিবাসন ব্যবস্থার বিষয়, নাকি এটি বাংলাদেশ ভারত সম্পর্কে একটি নতুন কূটনৈতিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে? না কি না, বলবেন আপনি? মানে পুরাতন উত্তেজনা নতুন করে সংজ্ঞায়িত হয়েছে, এবং উস্কানির জায়গাটাতে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে, যেটা আমি শুরুর সেন্টেন্সটাতে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে এবং পার্টিকুলারলি বিজেপির উত্থানের পরে, এবং আমরা এটা আশঙ্কা করছিলাম, এবং আপনি জানেন যে মুসলিম কার্ডটাই শুভেন্দু অধিকারী সহ বিজেপি খুব পরিকল্পিতভাবে ব্যবহার করেছে। সঙ্গে ছিল যে সীমান্তে আমাদের যে এই নাগরিকত্বের যে তাদের আইন, আমি এক্স্যাক্টলি টার্মটা এনআরসি বোধ হয়, এনআরসিতে তালিকাভুক্তিকরণ, এবং একই সাথে ছিল যে ওদের যে আধার কার্ড, সেটা হ্যাঁ ছাড়ের বিষয়টা, সেটা কতটুকু ফেক বা ফেক না, আগের জেনারেশন কি কয়েকটি ইস্যু মিলিয়ে এটা করার চেষ্টা করে, কিন্তু এটা মূলে কিন্তু বিষয়গুলো সবগুলো গিয়ে দাঁড়ায় এই যে মুসলিমদের বিরুদ্ধে কার্ড ব্যবহার করা। তার মানে ওখানে এক ধরনের ছাই চাপা আগুন যেটা ছিল উগ্রবাদীদের মধ্যে, সেটাকে শুভেন্দুরা নাড়া দেওয়ার চেষ্টা করছে, এবং তারই ফলাফল এইবারের বিজয়। অবশ্যই এটা বলা ঠিক হবে না আমার একজন শিক্ষক হিসেবে বা অ্যানালিস্ট হিসেবে শুধু এটাই একমাত্র কারণ, বাট এটি অন্যতম কারণ। সাথে অবশ্যই মমতার অর্থনৈতিক ব্যর্থতা, গভর্নেন্স, দুর্নীতি সেগুলো ছিল, কিন্তু এটাকে একটা কার্ড হিসেবে, ওয়ান অফ দি কার্ডস হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে এটা আমরা অ্যাপ্রিহেন্ড করছিলাম, কিন্তু আমি যেটা বললাম, যেটা আমরা আশা করেছিলাম যে এই যে অবস্থাটা তৈরি হতে পারে, আমরা আশঙ্কা করছিলাম, আমরা ভেবেছিলাম যে দিল্লি বাংলাদেশের একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকা সরকারের সাথে তার যে সম্পর্কের বিনির্মাণ বা পুনর্নির্মাণ করবে, এবং যে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক আমরা দেখতে চাই, সেখানে এই ফ্যাক্টরটা আসবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা দেখছি যে কার্ড খেলেছিল বিজেপি লোকালি এবং রিজিওনালি এবং সেন্ট্রালি, সেটার ভিত্তিতে এখন দেখা হচ্ছে বাংলাদেশের সম্পর্ক বিনির্মাণের যে নতুন স্বপ্ন, সেটা আসলে ধরনের ভুলণ্ঠিত হচ্ছে। এখন আপনি যেটা বলছেন যে উস্কানি তো রাজনৈতিক একটা ছিল, কাজ কি হতো দিল্লির কাজ হতো এটাকে প্রশমিত করা, বা এগুলো যেন আমরা না দেখি সেটা না। তালিকার কথা আমরা আলোচনা করলাম, কূটনীতির অবশ্যই কূটনীতির বাইরে গিয়ে আপনি এই উত্তেজনাটা ছড়ানোর চেষ্টা করছেন। এখানে আরেকটা পার্সপেক্টিভ মিস হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি এবারে জামাত ইসলামের নির্বাচনী আসনগুলো দেখেন, যেটা তারা জিতেছে, এই ম্যাপটা এখন সবার মোবাইলে ঘুরছে বা অনলাইনে ঘুরছে, সেখানে কিন্তু বর্ডার এরিয়াতে আপনি দেখবেন যে জামাতের আসন বেশি। এটা তো কোনো অপরাধ আমি দেখছি না। রিস্কের জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন মুসলমানদের পুশিং করার চেষ্টা করবেন, ধরে নিচ্ছে এই এলাকার মানুষগুলো ধর্মীয় অনুভূতি বেশি, বা জামাতের ওয়েলফেয়ার পলিটিক্স সেখানে আস্থানা গেড়েছে, অথবা দারিদ্রতার সুযোগ নিয়ে, সেটা যে ভাষাই বলেন, আমি জামাতের সাকসেসকে এখানে ছোট করছি না, কিন্তু একটা রিস্ক এলিমেন্ট কিন্তু ওখানে আছে, যে আপনি দুই ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এইসব এলাকার মানুষ সিম্প্যাথেটিক হয়ে পুশিন হয়ে আসা মানুষকে আশ্রয় দিতে পারে, দুই হচ্ছে প্রতিরোধে আপনার আগ্রাসী হতে পারে। তাহলে লং টার্ম একদম কুড়িগ্রাম থেকে শুরু করে এই যে বর্ডার এরিয়া, এই যে জোনটা সাতক্ষীরা যশোর, এই পুরো জোন কিন্তু আপনার এটা মানে একটা ধরনের কি বলবো অগ্নিগর্ভ অবস্থা ধারণ করতে পারে, বা এক ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে। সেরিক্সটাও যেন আপনারা ভুলে না যায়, এবং লং টার্মে বাংলাদেশকে ভারত তাদের স্বার্থ উদ্ধারের জন্য
এই ধরনের বর্ডার এরিয়াতে এই ধরনের উত্তেজনাকে আমাদের বিপক্ষে ব্যবহার করবে কিনা, জি। বা পার্টিকুলারলি সরকারের বিরুদ্ধে ব্যবহার করবে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এক্ষেত্রে অবশ্যই জি। গোয়েন্দাগিরি সহ আমাদের কূটনীতির একটা বড় অবদান রাখতে হবে। জি, ধন্যবাদ আব্দুল আল মামুন আপনাকে। আরিফুজ্জামান মামুন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এখন কি ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে পুশিনের ব্যাপারে, আপনি কি বলবেন? আপনি যেটা ওই যে আগামী 8 থেকে 11 তারিখ পর্যন্ত যে বিজিবি এবং বিএসএফ বৈঠক হওয়ার কথা যে রয়েছে। বৈঠক হওয়ার কথা রয়েছে, এটা হচ্ছে সীমান্তের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এটা ওখানে অনেকগুলো সিদ্ধান্ত হয় এবং সেইখানে এটা এই ইস্যুটাকে বিভিন্নভাবে, আসলে এটা তো পুরাতন ইস্যু, কারণ দেখেন বাংলাদেশ এই ঘটনা বারবারই ঘটছে। বারবার ঘটেছে, কিছুদিন পরপরই এরকম ঘটতে থাকে। আগে যখন আমরা গত 17 বছরে অনেক পুশিন হয়েছে, কিন্তু আমরা অনেক জানতে পারিনি হয়তো বা করতে পারিনি। এখন যারা আরো মিডিয়াতে আসছে, আমরা বাধা দিচ্ছি বলে এগুলো আমরা জানতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো আরো শক্তভাবে তুলে ধরতে হবে বাংলাদেশকে ওই বৈঠকে। এবং ভারত দেখেন, বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে একটা মানে সীমান্ত যেখানে সবচেয়ে বেশি কিলিং হয়। আপনি বিশ্বের এত ভারত পাকিস্তান সীমান্ত আছে, আপনি শুনছেন কোনোদিন কিলিং এর কথা? কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু কিলিং হয়, এবং এটা বলে যে আর হবে না, তারপরও আবার হয়। তো এরকম পুশিনটাও এরকম একই রকম ব্যাপার। তাহলে কি বৈঠকগুলো মানে কার্যকারিতা আমরা বৈঠকগুলোতে বাংলাদেশ শক্তভাবে উপস্থাপন করে, আবার ওখানে খুব ভালো আলোচনা হয়, কিন্তু মাঠ পর্যায়ে এসে আমরা এটাকে দেখি। এখন এর পেছনের কারণটা আমি জানতে চাচ্ছি। কারণটা হচ্ছে দেখেন, এই যে ভারত এখন বলছে যে আমরা বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক চাই, আমরা মানুষের সম্পর্ক চাই, আমরা কোনো একটি বিশেষ দল বা এর প্রতি কোনো সম্পর্ক আমরা চাই না, এরকমভাবে বিভিন্নভাবে করছে। দেখেন, সীমান্ত ইস্যু ছাড়াও এই পুশিন ইস্যু ছাড়াও ভারতের সাথে কিন্তু আমাদের অনেক ধরনের ইস্যু আছে, সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি মানুষের সম্পর্ক চাবেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন চাবেন, আবার আপনি সীমান্তে পুশিন করবেন, সীমান্তে মানুষ মারবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে এখন ভাবতে হবে যে সময় এসছে এবং পরিবর্তিত বাংলাদেশ, এখন আর সেই বাংলাদেশ নাই যে আমি যেটা বললাম সেটাই বাংলাদেশ শুনবে বা কোনো ধরনের প্রতিবাদ করবে না। সেই পর্যায়ে মনে হয় স্যার আমরা এখন আর নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে শক্তভাবে এদেরকে মানে বৈঠকগুলোতে তুলে ধরতে হবে, এবং দুই দেশের কূটনীতিক পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যখন আলোচনা হয়, সফর বিনিময় হয়, সেই বিষয়গুলোতে করতে হবে। এবং তাদেরকে এটা বলা কড়াভাবে যে এই পুশিন করেন বা সীমান্ত হত্যা বলেন, সব পুশিন বা অন্য যে কোনো ইস্যু আসলে একটা কূটনীতিক প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরের ভিতর দিয়ে যেন ভারত যায়। ভারত তো তালিকা দিয়েছে একটা, যে এতজন আমাদের কাছে অবৈধ আছে। তা আর একটা তালিকা যদি বাংলাদেশকে দেয়, বাংলাদেশের যাচাই বাছাই করবে সে তার নাগরিক কিনা, যাচাই বাছাই করার পর যদি বাংলাদেশের নাগরিক হয় ফেরত নেবে। বাংলাদেশ কিন্তু ফেরত নিয়েছে বিভিন্ন দেশ থেকে, আমি ইউরোপ থেকে আমরা কিন্তু অনেক বাংলাদেশিকে ফেরত নিয়েছি যারা অবৈধ হয়ে গেছিল, ওখানে কাজ ছিল না বা মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা তাদেরকে ফেরত নিয়েছি যাচাই বাছাই করার পরে। আমরা আমেরিকার থেকেও কিছু লোককে আমরা ফেরত নিয়েছি। তো সেরকম প্রসিডিউর তো আছে, এটা জাতিসংঘ একটা অনুমোদিত একটা প্রসিডিউর, স্যার আরো ভালো বলতে পারবেন। সুতরাং সেই প্রসিডিউরের মধ্যে দিয়ে যেন ভারত যায়। এইভাবে রাতের অন্ধকারে এটা করলে হবে কি, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের একটা উন্নয়নের চেষ্টা চলছে বা একটা সমতার ভিত্তিতে যে সম্পর্ক উন্নয়নের তারা বলছে মুখে, আমরাও বলছি যে আমরাও ভারতের সাথে সম্পর্ক চাই, কিন্তু দাসত্বের ভিত্তিতে নাই, সমতার ভিত্তিতে, সেই সম্পর্কটা বাধাগ্রস্ত হয় এই কাজগুলোর কারণে। এবং আমি আশা করব এবং বাংলাদেশ এটা শক্তভাবেই নিশ্চয়ই, আমি যতটুকু খোঁজখবর রাখি, বাংলাদেশ দেখেন কূটনীতি তো সামনের চাইতে পিছনে অনেক বেশি হয় মানে বিষয়। আপনি কূটনীতিতে সামনে যেটা দেখবেন তার চেয়ে বেশি কাজ হয় পিছনে, আপনি যেটা জানতে পারেন না। হ্যাঁ, তো আমি যতদূর জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে এবং তাদেরকে শক্তভাবে বলেছে যে এরকম ধরনের কর্মকাণ্ড ভারত যেন বন্ধ করে। দেখেন, ভারতের আভ্যন্তরীণও কিন্তু সমস্যা হচ্ছে। আজকের যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি তখন দিল্লিতে কিন্তু বিক্ষোভ হচ্ছে, ককরোচ জনতা পার্টি তারা একটা বিশাল বিক্ষোভ করেছে এই মোদী সরকারের বিরুদ্ধে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকেও ভাবতে হবে তাদের আভ্যন্তরীণ এর ব্যাপারে, এই বিষয়গুলো তাদের দেশের অভ্যন্তরীণেরও কিন্তু প্রভাব ফেলবে। কারণ ওই মানুষগুলো যদি মনে করে তারা বঞ্চিত হচ্ছে, তাদেরকে জোর করে অন্য দেশে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারাও কিন্তু বিদ্রোহী হতে পারে। ওই যে স্যার যেটা বললেন, যদি তারা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তার জন্যও কিন্তু সেটা হুমকি হয়ে দাঁড়াবে। ধন্যবাদ আরিফুজ্জামান মামুন আপনাকে। অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ কি যাচাই বাছাই ছাড়া মানুষকে অন্য দেশে পাঠিয়ে দিতে পারে? না, এটা তো তিনটি বিষয় আমি উল্লেখ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে এটা পারে না।
আপনার 3 ধরনের ব্যবস্থা আপনি আন্তর্জাতিকভাবে দেখা যায়। একটা হচ্ছে ট্র্যাক 1 অ্যান্ড ট্র্যাক 2 ডিপ্লোমেসি, অর্থাৎ সরাসরি আপনি একটা ডিপ্লোমেসিতে এনগেজ থাকবেন, কূটনৈতিক তৎপরতা চলবে। ট্র্যাক 2 যেটা উনি কথা বলার চেষ্টা করলেন যে পিপল টু পিপল কন্ট্যাক্টের মধ্যে অনেক ধরনের বা আন্ডার হ্যান্ড বা সরি মানে পর্দার আড়ালে অনেক ধরনের অনেক কিছু কথা হয়। হয় এবং সেখানে পিপল যারা থাকে সরকারের বাইরেও ইনফ্লুয়েন্সিয়াল পিপল নেটওয়ার্কিংয়ে তারা হেল্প করে। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় হচ্ছে যে স্থানীয় ফোরামগুলোতে বা আঞ্চলিক ফোরামে আপনি কথা বলতে পারেন। আনফরচুনেটলি সার্ক এখানে ইনএক্টিভ, যে কারণে সেই সুযোগটা কম। বাট বিমস্টেকে আমরা মেম্বার, এবং বিমস্টেকের সর্বশেষ ইয়েতে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল ব্যাংককে, এবং তখন এটা একটা ইস্যু ছিল যে আন্তঃরাষ্ট্রীয় এই যে বর্ডার ইস্যুগুলোতে। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে আসিয়ানের মধ্যে তো ওপেন বর্ডার, সেখানে কোনো ইস্যু নেই, কিন্তু আমাদের সুযোগ ছিল, কিন্তু সেটা সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আমরা হারিয়েছি। সেটা হলো আঞ্চলিকভাবে। আরেকটা হচ্ছে যেটা উনি উল্লেখ করলেন যে আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে রুলস রেগুলেশন প্রোটোকল সেগুলো মেনটেন করে আপনি ইস্যুগুলোকে তুলে ধরতে পারেন। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভয়েসটা রিফ্লেক্টেড আরেকবার হয়েছিল বেগম খালেদা জিয়ার সময়, এরকম একটা প্রুভেন। আমরা যেমন তিস্তার পানি আনতে পেরেছিলাম, আবার খালেদা জিয়া নদী বন্টনের জন্য চিঠি দেওয়া থেকে শুরু করে তার কণ্ঠ সোচ্চার করেছিল, এবং তারপরে এরশাদ আসার পর থেকে কিন্তু আমাদের পানিও যেমন বন্ধ হয়ে গেছে, আবার তিস্তা চুক্তিও সংকুচিত হয়েছে, ফারাক্কা বাঁধের এবার এটা দুই দেশের জন্য ট্রান্সশিপমেন্ট নিয়ে ইয়ে হয়েছে, এবং দুই দেশের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এবং আমি মনে করি দিস উইল বি দি মাইলস্টোন চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া, হাউ ডু দে রিফ্লেক্ট টু ফারাক্কা চুক্তি বাই নেক্সট ডিসেম্বরের মধ্যে কিভাবে এটাকে দেখে। তো আন্তর্জাতিক অঙ্গনে আমাদের এই ভয়েসটা আসলে ক্ষীণ হয়ে গিয়েছিল, পার্টিকুলারলি গত 17 বছর। এবং সেটার কারণটা কি, অনির্বাচিত একটা সরকারকে বা আমির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা একটা সরকারকে এই ভারত ক্ষমতায় রাখার চেষ্টা করেছে, এবং তার বিনিময়ে ওই যে উনি যেটা বলেন ট্রান্সশিপমেন্ট ট্রানজিট থেকে শুরু করে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা আওয়ামী লীগ করেছে। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এটা বললাম যে আমাদের মানে দুই দেশের মধ্যে যে কূটনীতি, সেখানে তো এটা সুযোগই ছিল না, সেটা আমরা চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে রিজিওনাল ফোরামে বাংলাদেশের জন্য সুযোগ আছে যে বিমস্টেকের মাধ্যমে এখন করার, সার্ক যেহেতু ইনএক্টিভ। আর থার্ড হচ্ছে যে ভয়েসটা ফেইন্ট হয়ে গেছে বা যে ভয়েসটা কমে গেছে আন্তর্জাতিক অঙ্গনে, যেটা আমি জিয়াউর রহমানের সময়ের কথা বললাম বা খালেদা জিয়ার সময় আমরা শুনেছি, সেই ভয়েসটা আমরা তারেক রহমানের যে সবার আগে বাংলাদেশ বা এই সরকারকে প্রমাণ করতে হবে যে সত্যিকার অর্থেই তারা সবার আগে বাংলাদেশ বলছে, এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে আমাদেরকে এটা যুক্তি তর্কের মাধ্যমে তুলে ধরতে হবে যে এই কাজটি সঠিক না। পাশাপাশি আমি ট্র্যাক টু ডিপ্লোমেসির কথা একটু আগে বলেছি, সেখানে খুবই গুরুত্বপূর্ণ যে লেখনির মাধ্যমে যুক্তিতর্কের মাধ্যমে আমাদের ওনারা যারা সাংবাদিকতা আছেন, পার্টিকুলারলি ওনার সংগঠন একটা ভূমিকা রাখতে পারে যে আন্তর্জাতিক আইন কি বলে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিভাবে হচ্ছে, আমাদের দেশে অ্যাওয়ারনেস কিভাবে তৈরি করা যায়। আমরা এই বটবাহিনীর মতো ভুয়া ফটো কার্ড দেখতে চাই না, বাট অরিজিনাল ফটো কার্ড তৈরি করা যায়। আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে আমরা এটাকে অনলাইনের মাধ্যমে নিয়ে যেতে পারি, দেশের জনগণকে কিভাবে সচেতন করতে পারি। আপনাদেরও ভূমিকা আছে যে রাইটটা কি, আপনি বলেন এই বিষয়ক রাইট নিয়ে কি কোনো সেমিনার সিম্পোজিয়াম গত 17 বছর আপনি দেখেছেন? তারাই কিন্তু হয়েছে। যেমন এই পানি চুক্তি করতে যাচ্ছে সরকার, এখন থেকে কিন্তু এই আলোচনাগুলো শুধু ওনাদের সংগঠন না, আমাদের যারা শিক্ষক আছে, যারা পেশাজীবী আছে, আপনাদের মতো যারা মিডিয়া কর্মী আছে, আমাদের রাইটগুলো তুলে ধরতে হবে যে আন্তর্জাতিক নদী কমিশনের সিস্টেমটা কি বা আন্তর্জাতিক পানি বন্টনের নিয়মটা কি। এগুলো অনেক সময় প্রচার প্রচারণার এই যে ওপিনিয়ন মোবিলাইজেশন বা ওপিনিয়ন ফরমেশন, দিস ইজ ইম্পর্টেন্ট। সো এই 3টা জিনিসের বাইরে আমি মনে করি এটিও গুরুত্ব দিতে হবে যে আমাদের অধিকারের জায়গাগুলো কি, এবং সেটাকে আমরা বলি আনমাস্কিং করা, দ্যাট হ্যাজ টু বি ডান। জি, ধন্যবাদ আব্দুল আল মামুন। আরিফুজ্জামান মামুন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিজিবির বর্তমান অবস্থান কি কেবল প্রতিরোধমূলক নাকি এটা কূটনৈতিক আইনি পদক্ষেপ প্রয়োজন? না, বিজিবি তো সীমান্তে তার কাজ করছে, তার যেটা কাজ, এই অবৈধ যে কোনো কর্মকাণ্ড প্রতিহত করাই হচ্ছে বিজিবির কাজ, সীমান্তে সেটা কাজ করছে। আর একইভাবে এটা শুধুমাত্র বিজিবির পক্ষে সম্ভব না। এর সাথে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে নারী ও শিশু মানে একই নো ম্যানস ল্যান্ডে আটকে আছে, এটা কি মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা? অবশ্যই এটা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ে, এবং আপনি আন্তর্জাতিক কোনো আইনে এবং আপনি মানবিক দিক থেকেও এটা পারেন না যে আপনি একটা নাগরিককে নোম্যান্স ল্যান্ডে বসায় রাখবেন, এটা আপনি পারেন না। এটা মানে এটা কোনোভাবেই আপনি পারবেন না। এখন বিজিবির তো কাজ হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া, এবং বিজিবি সেটা তার কাজটা করছে। কোনো ধরনের অবৈধ প্রবেশ, স্মাগলিং, সেটা তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু এটা শুধুমাত্র তাদের পক্ষে এটা বন্ধ করা সম্ভব না, কারণ আপনি সীমান্তে এনে জড়ো করলে
তারা তো এটাকে ফেরত পাঠাতে বা করে এই নেগোসিয়েশনটা করতে হবে সরকার টু সরকার। আমরা কিন্তু এইখানে- অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে, আমরা দেখেছি যে বাকবিতণ্ডা হচ্ছে বিএসএফ এবং বিজেপি। স্বাভাবিক, কারণ যখনই আপনি বাধা দিবেন তখন তো আপনার সাথে কথা কাটাকাটি হবে। জি, জি। তারা তো অবৈধভাবে এটা করছে, তখন এটা করার চেষ্টা করবে। আপনি যখনই সুযোগ পাবে দেখবেন যে আমরা হয়তো খবর পাবো যে 50 জন ঢুকে গেছে এই বাংলাদেশে। তো এটা হচ্ছে এখন বাংলাদেশের শক্ত কূটনীতিক অবস্থান নিতে হবে। এবং আপনি মজার একটা ঘটনা আছে দেখেন, জি। সেটা হচ্ছে বিশ্বের সমস্ত এতে অঞ্চলে, যেমন আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, তাদের কিন্তু আঞ্চলিক সংস্থা আছে। শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় কোনো আঞ্চলিক সংস্থা নাই। একটাই ছিল সার্ক, সেটাকে খুব মানে পরিকল্পিতভাবে এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। এখন বিমস্টেক কিন্তু আঞ্চলিক সংস্থা না, কিন্তু এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সার্ক ছিল একমাত্র সংগঠন যেটাকে এখন ওখানে স্লিম একটা জি স্যারেরা এখানে নাই। বিমস্টেকের যে এটা কথাটা বলেন, আমিও ওই প্রোগ্রামে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠকটা হয়েছিল, আমার সেই বৈঠক কভার করার সুযোগ হয়েছিল, জি। আমি সেখানে ছিলাম। তো বিমস্টেকের চাইতে সার্ক এই মুহূর্তে বাংলাদেশের জন্য বা এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই অঞ্চলের যে দেখেন সাউথ এশিয়া যেটা মানে আমাদের যে এটা কিন্তু ছোট মনে হচ্ছে, কিন্তু লোক মানে জনসংখ্যার দিক থেকে কিন্তু অনেক। কারণ এক ভারতেই কত কোটি মানুষ, 120 কোটি, বাংলাদেশটা মিলে প্রায় 170 কোটি মানুষের একটা অঞ্চল। সেই অঞ্চলে কোনো আঞ্চলিক সংস্থা নেই তাদের নিজেদের মধ্যে কথা বলা, মানুষের উন্নয়নে করার জন্য। সুতরাং এই সংগঠনগুলো থাকলে হয় কি, সেই সব ফোরামে, আঞ্চলিক ফোরামে এই বিষয়গুলো উঠলে সে দেশগুলোও তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের উচিত কূটনীতিক প্রক্রিয়া আরও জোরদার করে সরকার টু আলোচনার মাধ্যমে ভারতকে এটা বোঝানো যে এই পুশিন যদি চেষ্টা তারা অব্যাহত রাখে, তাহলে এটা দুই দেশের সম্পর্কের উপরে প্রভাব পড়বে। ভারত যেটা চাচ্ছে যে সম্পর্ক এগিয়ে নিতে, সেটা বাধাগ্রস্ত হবে। জি, ধন্যবাদ আরিফুজ্জামান মামুন। আব্দুল আল মামুন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, বর্তমানে বিশ্বের অন্যতম উদীয়মান শক্তি, কিন্তু বাংলাদেশের জন্য তুরস্কের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক গভীর করার যে কৌশলগত গুরুত্ব কি কি হিসেবে দেখছেন আপনি? তুরস্ক এখন সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়া একটি দেশ, এবং আমরা যখন সাইবার স্পেস খাইবার ওয়ারের কথা বলছি বা ড্রোন ওয়ারের কথা বলছি, তারা এখানে অগ্রসরমান একটা শক্তি। এবং তুরস্ক যদিও আমাদের এশিয়া ইউরোপের মাঝামাঝি একটা কালচারালি এবং জিওগ্রাফিক্যালি অবস্থান, একটা মিক্স কালচার এবং মিক্স ফরেন পলিসির মধ্যে আছে। কিন্তু আপনি যে জিনিসটা আমি গুরুত্ব দিতে চাই, যে সেই সম্পর্ক অবশ্যই সামরিক সম্পর্ক হতে পারে আমাদের স্বার্থে, সেটা আমরা করতেই পারি। কিন্তু যেটা একটা ব্যাকগ্রাউন্ড আমি একটু টানতে চাই তুরস্ক বাংলাদেশ সম্প্রতি এই সম্পর্কের ক্ষেত্রে। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা দেখেন, এর মধ্যে যে কয়েকটা দেশ সবচেয়ে ভাইব্রেন্ট ছিল, পাকিস্তান একটা সুযোগ নিয়েছে এবং তারা চাইবেই যে বাংলাদেশের সাথে নতুন উদ্যমে সম্পর্ক করতে, এবং জিওগ্রাফি, রিলিজিয়ন, নানান কারণে, এবং ওল্ড ব্যাগেজের ইস্যুটা আছে। এবং জামাত ইসলাম ক্ষমতায় থাকলে পাকিস্তান এমনিতেই, বা এতগুলো বিরোধী দলে থাকলে এতগুলো আসন পেলে এমনিতেই উৎসাহ বোধ করবে, এটা স্বাভাবিক। কিন্তু তুরস্কের ঘটনাটা যদি আপনি একটু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, নিকট অতীতের যে কোনো বছরের তুলনায় বা ডেকেডের তুলনায় বা পঞ্চবর্ষের তুলনায়, যেভাবে বলি না কেন, গত 18 মাস বা এখন বোধহয় একটু 21-22 মাস হয়ে গেল, তো কিন্তু ওই 18 মাসে খুব সিগনিফিকেন্ট এনগেজমেন্ট তুরস্ক বাংলাদেশের সঙ্গে করার চেষ্টা করেছে। সেটা মসজিদ পলিটিক্স হোক বা মসজিদ প্রদান করে যেভাবে বলেন, সেটা যে গ্রুপটাকে আমরা গুপ্ত সুপ্ত বলছি তাদের সাথে সম্পর্ক তৈরি করে হোক, এবং যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমরা শুনেছি ছাত্র রাজনীতির ক্ষেত্রে, তাতে পেট্রোনাইজ করে হোক। এবং ভিজিটের নাম্বারটা যদি দেখেন, মামুন সাহেব আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে, স্মরণতীতকালে সবচেয়ে বেশি তুরস্কের মানুষজন, বিভিন্ন উইং, ওদের কালচারাল উইং, এডুকেশন, ইউনিভার্সিটি, এর তালিকাটা দেখবেন, আমার ধারণা পাকিস্তানের পরপরই বা এদের সমান তালে গেছে এই ক্ষেত্রে। এবং আমরা যে কয়েকটি দেশকে বলছি যে জামাত ইসলামের রাজনীতিতে পেট্রোনাইজ করে, তার মধ্যে পাকিস্তান একটি, এবং ধারণা করা হয়, এটা আমি বলছি না, বাট ধারণা করা হয় যে দ্বিতীয়টি হচ্ছে তুরস্ক, বা তাদের সাপোর্ট দিচ্ছে কিনা। সো আমরা তুরস্কের সাথে কোলাবোরেশন করতে চাই। যেমন একটা কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যে আমাদের এখানে তুরস্কের এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইনক্রিজ করতে চায়, সেই এরিয়াটাতে কোলাবোরেট করতে চায়। আমি হলে প্রথম আগ্রহী হতাম সেই জায়গাটাতে,
এবং যেখানে এবং ভেরি তুরস্ক ইম্পর্টেন্ট তো হচ্ছে, রোহিঙ্গা সংকট বা রোহিঙ্গা ইস্যু নিয়ে দীর্ঘদিন যাবত আমাদের পাশে আমি রয়েছে। তৃতীয় বিষয়টা আলোচনা জি, করতে জি। চাচ্ছিলাম যে আন্তর্জাতিক ফোরামে তুরস্ক জি, জি। আমাদের সাহায্য করে, যেটা আমি সামরিক কোলাবোরেশন হচ্ছে যে জায়গাটায় দুটো জায়গায় গুরুত্ব দিতে চাই, যে কালচারাল অ্যান্ড এডুকেশন কোলাবোরেশন তুরস্ক যেটা করছে তাকে আমি মনে করি যে আমাদের স্বার্থে এবং দেশের স্বার্থে এটাকে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে চলেছে সেটা রিভিউ করতে হবে। কিন্তু এই অবশ্যই সম্পর্ক বিনির্মাণের আমরা পক্ষে, সম্পর্ক তৈরির পক্ষে, যে ভাষায় বলি না কেন, কিন্তু সেটা হবে বাংলাদেশের মানুষের সাথে, সরকারের সাথে, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে নয়। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে তুরস্ক, সরি আরেকটা পয়েন্ট ভুলে গেলাম, যে বাণিজ্যিক যে সম্পর্ক তুরস্কের সাথে আমরা, সেটা আমরা চাই যে সেটা আরো এখানে প্রতীত হোক, তুরস্কের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসুক। আমরা এফডিআই দীর্ঘদিন থেকে আমাদের টার্গেট ছিল যে আমাদের জিডিপির 3% হবে, এবং আমাদের 5, 6 এবং 7th 5-year প্ল্যানে সেটা আমাদের টার্গেট ছিল। উই আর নো হ্যান্ড নিয়ার টু অ্যারাউন্ড 1.6, 1.7, আর্গুয়েবলি 1.5, এটা আরো কমে গেছে এখন। আশা করি এই সরকার এটাকে আরো সামনের দিকে নেবেন, এবং সেক্ষেত্রে আমরা ওয়েলকাম করতে চাই। মানে যে মেসেজটা আমি দিতে চাই, যে তুরস্ক যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে একটা গোষ্ঠীর সাথে যুক্ত হচ্ছে, সেটার বাইরে গিয়ে যদি আমাদের রাষ্ট্রের সাথে যুক্ত হয়, সরকারের সাথে যুক্ত, এবং স্ক্রিনিংটা জারি রাখতে হবে, তাহলে এই সম্পর্ক হতে পারে। আন্তর্জাতিক ফোরামে তুরস্ক আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমরা সেই বন্ধুত্বের জায়গাটা, কারণ একটা কথা বলিনি, আমরা আবার এমন দেখতে চাই না যে ভারত যেমন আওয়ামী লীগের দৃষ্টিতে আমাদেরকে দেখছে, তুরস্ক আবার ডানপন্থী দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে দেখুক, এটা কিন্তু কোনোভাবে আমরা চাই না। আর আন্তর্জাতিক ফোরামে যেটা বলেন, হ্যাঁ তুরস্ক আমাদের আন্তর্জাতিক ফোরামে আমাদের বন্ধু। এখানে যেসব এবং ট্র্যাক টু ডিপ্লোমেসির কথা আমরা বলছি, দীর্ঘদিন থেকে আমাদের লোকজনের যাতায়াত তুরস্কে বেড়েছে। এটা পর্যটক হিসাবে কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হোমের অপশন তারা করেছে, স্কিল ওয়ার্কার অপশন হিস্টোরিক্যালি ছিল। আমাদের সাথে তুরস্কের ভালো সম্পর্ক, কিন্তু যে জায়গাটা আমি বারবার পতাকা তোলার চেষ্টা করছি, সেটা হচ্ছে সম্পর্কটা হতে হবে দুই রাষ্ট্রের মধ্যে, কোনো গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি বা লেন্সে নয়। জি, ধন্যবাদ আব্দুল আল মামুন। সময় হয়েছে বিরতি নেবার, আমরা বিরতির পর আবারও আসবো। দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পর। আরিফুজ্জামান মামুন, আপনার কাছে আমার প্রশ্ন, বিরতির আগে যেমন অধ্যাপক আব্দুল আল মামুন বলছিলেন যে তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কি বাংলাদেশ তুরস্কের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখা যায়, নাকি এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কি আপনি বলবেন? এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে তুরস্ক এবং বাংলাদেশ যে সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় এবং সেটা যে অংশীদারিত্ব পর্যায়ে নিতে চায়, সেটা হচ্ছে এই সফরের মূল উদ্দেশ্য বলে আমার মনে হয়েছে অন্তত। এবং দেখেন, তুরস্কের সাথে কিন্তু আমাদের সম্পর্ক বরাবরই ভালো। দীর্ঘদিন ধরে বিভিন্ন ফোরামে আমরা একে অপরকে মানে মানে সহযোগিতা বা যেখানে সাপোর্ট দিই, আর আমরা সেখানে সাপোর্ট দিচ্ছি। আমাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক কিন্তু আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এবং আপনি জানেন, তুরস্কের মানে এখন যে এরদোগান যে প্রেসিডেন্ট, তিনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে, ওখানে তাদের একটা ফিল্ড হাসপাতাল আছে যারা পরিচালনা করছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছেন সেই হাসপাতাল দেখতে, এবং এরদোগানের যে ফার্স্ট লেডি ওখানকার, তিনিও এসে ওটা দেখে গেছেন। সুতরাং এবং বিভিন্ন ইস্যুতে, এবং উনি কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে রোহিঙ্গা ইস্যু যাতে দ্রুত সমাধান হয়, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের হয়ে তুরস্ক ভূমিকা রাখবে। এবং আরেকটা বিষয়, আজকে আপনি জানেন যে এই সফরের পরে পরে দুটো কমিটি গঠন হয়েছে, যে ভারত তুরস্কের সাথে কিভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। এবং সে জায়গায় আপনি যে সামরিক সমরাস্ত্রের কথা বললেন, তুরস্কের ড্রোন কিন্তু সমরাস্ত্রতে তুরস্ক এখন বিশ্বের উদীয়মান একটা শক্তি, এবং তাদের ড্রোন কিন্তু বিশ্বসেরাদের, মানে বিশ্বসেরা বলা যায়। তাদের যে ড্রোন, মনুষ্যবিহীন যে ড্রোনগুলো, তো সেই ড্রোন বাংলাদেশ কেনা এবং সেটার স্থাপন করা যায় কিনা, বাংলাদেশে সেই সমস্ত কারখানায় স্থাপন করা যায় কিনা, সেটার জানার জন্য কিন্তু দুটো কমিটিও গঠন হয়েছে ইতিমধ্যেই। সুতরাং এটি হচ্ছে তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্কে নতুন অধ্যায়। কারণ হচ্ছে বাংলাদেশ এতদিন তো সমরাস্ত্র কিনেছে বিভিন্ন দেশ থেকে, কিন্তু এভাবে নিজ দেশে যে সমস্ত ড্রোন বা সমস্ত প্রযুক্তি, যেটা সেটা তো অত্যাধুনিক প্রযুক্তি বা এরকম এই ড্রোন বাংলাদেশে তৈরি হবে, এবং বাংলাদেশের চাহিদার পরে এটা তো বাইরে বিক্রিও হবে। তো দুই দেশেরই কিন্তু লাভ। এই যে বাণিজ্য বাড়ারও একটা সুযোগ এখানে তৈরি হয়েছে, এবং অর্থনৈতিক অঞ্চল হবে তুরস্কের জন্য। মানে বিনিয়োগ তো দেখেন, তুরস্কের সাথে আমাদের অনেক ধরনের, বিশেষ করে শিক্ষায় বাংলাদেশে কিন্তু যতগুলো আছে,
বাংলাদেশে আছে এখন, তার মধ্যে শিক্ষার্থী সবচেয়ে বেশি। জি। এবং তুরস্কের শিক্ষা ব্যবস্থা এখন ওয়ার্ল্ড ক্লাস আর কি। এখানে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা টপ র্যাঙ্কিং এর দিকে আছে। সুতরাং আমাদের শিক্ষার্থীদের একটা এর জায়গা হচ্ছে ওইখানে। আর আপনি দেখেন মুসলিম দেশ হওয়ার কারণে এক ধরনের ভ্রাতৃত্ব বোধ তুরস্কের সাথে কাজ করে। কিন্তু স্যার যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে তুরস্ককেও যে বাংলাদেশের মানুষের সাথে মানুষের সম্পর্কটা দিকে যদি নজর দেয় তাহলে ভালো হবে। কোনো একটা বিশেষ মতাদর্শের সাথে যদি সম্পর্ক করার চেষ্টা করে তখন আলটিমেটলি তখন সম্পর্কটা আগাবে না। তো আমি মনে করি, এবং বাংলাদেশও খুব পজিটিভ। আমার মনে হয়েছে গতকাল যে জয়েন্ট প্রেস ব্রিফিং ছিল সেখানে আমি ছিলাম, সেখানে আমি যেটা মনে হয়েছে আমার কাছে যে বাংলাদেশও খুব আগ্রহী যে তুরস্কের সাথে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, বাণিজ্য, তারপরে সাংস্কৃতিক বিনিময়, এই যে সমস্ত কারখানা, এগুলোতে বাংলাদেশ খুব আগ্রহী। সুতরাং আমি মনে করি তুরস্কের সাথে সম্পর্ক এগিয়ে যাবে এবং তুরস্ক বিশ্বের বিভিন্ন যে ফর্মে বাংলাদেশের স্বার্থ বা বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পক্ষেই থাকবে। জি, ধন্যবাদ আরিফুজ্জামান আপনাকে। অধ্যাপক ডক্টর আব্দুল মামুন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ, এটি যদিও আমাদের জন্য অনেক গর্বের বিষয়, বৈশ্বিক কূটনীতিতে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে কিনা, আপনার মতামত কি? না, অবশ্যই। এটা তো মানে একটা হচ্ছে যে এটার এক্সিকিউটিভ ইমপ্লিকেশনস কি, সেটা তো এক্সিকিউটিভ ইমপ্লিকেশনস উনি একটা ইউএন যে সাধারণ অ্যাসেম্বলি তার রিলেটেড কাজগুলো করবেন, সেটা হয়তো বা অনেকে বলার চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না, ইউএন এর যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলাম আমরা, তার সিগনিফিকেন্স অবশ্যই আছে। এবং ইন্টারেস্টিংলি এটা জিয়াউর রহমানের সময় হয়েছিল, আর এখন তারই সুযোগ্য সন্তানের সময় আরেকবার হলো। কয়েকটা জিনিস যেটা আমরা একটু খেয়াল করি যে কিভাবে এই কূটনীতিটা উনি ইম্প্যাক্ট করতে পারেন ব্যক্তি হিসেবে, আমরা ওনার অনেক সমালোচনা করতে পারি, অন্তর্বর্তীকালীন সময় রোলের কথা বলতে পারি, নানানজন নানান কথা বলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ফেমাস লন্ডন মিটিংয়ে বাংলাদেশের মধ্যে ভাগ্য বিনির্মাণ হয়েছিল এবং গণতন্ত্রের ভাগ্য নতুন করে, এবং সেখানে ওনার একটা অবদান ছিল বলে আমি বিশ্বাস করি। সেকেন্ড হচ্ছে যে নিশ্চয়ই ওনার সেই যোগ্যতা ছিল যেন তারেক রহমান ওনার উপর বিশ্বাস রেখেছিলেন, এটার ইউনূস সরকারের লেগেসি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই না। তৃতীয় যে বিষয়টা আসলে যে উনি যেভাবে নির্বাচিত হলেন আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন, এবং আপনি যে প্রশ্নটি করলেন যে কিভাবে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মুখ উজ্জ্বল করবে বা আমাদের কূটনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে, জাস্ট থিঙ্ক ইউনাইটেড নেশনসের চেয়ার করছেন বা আমাদের এটা সভাপতি হচ্ছেন বাংলাদেশের একজন মানুষ, এটা সিম্বলিক ইমপ্লিকেশনস আছে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে ইমেজ। আপনি নিশ্চয়ই দেশের বাইরে যান, যেহেতু উনি কূটনীতিবিদ করেন, উনিও বাইরে যান, একটা ইমেজের সংকট আমাদের আছে। আমাদের শ্রমিকরা, যদিও আমি তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলছি যে তাদের কারণে অনেক সময় এটাকে নেগেটিভলি দেখা হয়, কিন্তু আমি ব্যক্তিগত এটার বিপক্ষে, বাট শ্রম বাজার হিসেবে দেখা হয় বাংলাদেশকে, সেটি আবার একটা পারসেপশন। এছাড়া আমরা সবসময় নৌকো সাগর পাড়ি দিয়ে নৌকো দিয়ে বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছি, সেটা একটা জিনিস আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যে অবস্থান সেটি নানানভাবে আমাদের ইমেজের সংকট তৈরি করে। ওভারঅল পাসপোর্টের যে ভ্যালু, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন আমাদের মুখ উজ্জ্বল করে, এবং যতদিন উনি থাকবেন এই সময়টাতে আমাদের ডেফিনেটলি আমরা একটা সভাপতির আসনে থাকবো। দুই হচ্ছে যে শুধুমাত্র এজেন্ডা সেটিং না বা এক্সিকিউটিভ পাওয়ার নেই কথা বলে ছোট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনি কনসেনসাস বিল্ডিং এ ইউএনডি এর চেয়ারের একটা বড় ভূমিকা থাকে। এরপরে আপনার সাইড ইভেন্ট সেট করতে হয়, সাইডে অনেক ধরনের ইভেন্ট থাকে। সেক্ষেত্রে যদি নিশ্চয়ই বাংলাদেশের একজন মানুষ হিসেবে উনি চাইবেন যে আমাদেরকে সেই ধরনের, আমরাও চাইবো যে ওই সাহায্যটা উনি করবেন, যে আমাদের রিলেটেড যে এজেন্ডা, ধরে নিলাম যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ইস্যুটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে ধরনের একটা ভূমিকা উনি রাখতে পারেন, এবং উনি তো বাংলাদেশের সঙ্গে সিটিজেন না, ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির চেয়ার, সেখানে ভূমিকা রাখতে পারেন। আর একটা জিনিস হচ্ছে যে এই যে গ্লোবাল ইন্টারন্যাশনাল যে ইস্যুসগুলো, সেটা কিন্তু এই জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা হয়, ডিবেট হয়, যেভাবে বলুন না কেন, এটার বড় সুযোগ আছে যে আমাদের দেশীয়, আমাদের আঞ্চলিক, তৃতীয় বিশ্বের এলডিসি, গ্রাজুয়েশন বলি, এসডিজি ইস্যুগুলোকে বলি, উনি আমাদেরকে দারুণভাবে এগুলোতে সহায়তা করতে পারেন। তার মানে সব দিক থেকে এটা বড় অর্জন, সব দিক থেকে বড় অর্জন। আব্দুল মামুন, আপনাকে ধন্যবাদ, এবং আরিফুজ্জামান আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই। এই যে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে কতটা শক্তিশালী করবে, আপনার কাছে সংক্ষেপে জানবো।
কতটুকু শক্তিশালী করবে এটা তো বাংলাদেশ কতটুকু এটাকে ব্যবহার করতে পারবে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু শক্তিশালী হলেন। দেখেন, বাংলাদেশের মোটা দাগে এখন কিন্তু 3টা ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু, একটা হচ্ছে জলবায়ু ক্লাইমেট ইস্যু, আর একটা হচ্ছে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই 3টা ইস্যু জি দেখেন, ওনার ওই যে উনি বলেন আমি নির্বাহী ক্ষমতা নাই এটা বলে আমি তাকে ছোট হ্যাঁ, করতে ছোট চাচ্ছি না, চেষ্টা করো, আমি ছোট ছোট করতে চাচ্ছি না, কিন্তু ওনার অনেকগুলো ভূমিকা থাকে। দেখেন, বিশ্ব মঞ্চে একজন বাংলাদেশের একজন সভাপতিত্ব করছে। আমি 4বার আমার জাতিসংঘের এই কাভার করার সুযোগ হয়েছে, আমার নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ হয়েছে আমার 4বার এখানে এখনো পর্যন্ত। তো আমি দেখেছি যে যারা সভাপতিত্ব করে মানে দেখতেই তো ভালো লাগে যে বাংলাদেশের একজন এ করছে, এটা অটোমেটিক্যালি অন্য দেশগুলো বাংলাদেশের মানে সব দেশ এটা করছে। আর আপনি বাইরে থেকে যখন এটা গৌরবের ব্যাপার। গৌরবের ব্যাপার। জি, তো এই যে ধন্যবাদ। এজেন্ডাগুলো সেট এবং সাইডলাইনগুলো যে আলোচনাগুলো হবে সেইখানে উনি এই যে এজেন্ডাগুলো আমাদের রিলেটেড যে এজেন্ডাগুলো সেইগুলো উনি পুশ করার একটা ব্যাপক ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে কূটনীতিকভাবে বাংলাদেশ যে এখন আর পিছিয়ে নেই, এটা বাংলাদেশ যে এখন এতগুলো দেখেন সাইপ্রাসকে হারিয়ে কিন্তু আমরা এ করেছি, ইউরোপের মতো একটা দেশকে হারিয়ে আমরা এ করেছি, মানে আমাদের কূটনীতিটা সেই পর্যায়ে আমরা নিতে পেরেছি, আমাদের গ্রহণযোগ্যতাকে সেই পর্যায়ে নিতে জি পেরেছি। আরিফুজ্জামান মামুন, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।